হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমি তোমাদের বিসর্গ সন্ধির ওপর আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে বিসর্গ সন্ধির প্রথম পর্ব আমি করিয়েছি, আজকে দ্বিতীয় পর্বের ক্লাস। দেখো, প্রথম ফর্মুলায় বলছে বিসর্গের পর যদি তালবেশ স, মূর্ধন্য স, দন্তের স থাকে, সেক্ষেত্রে বিসর্গের কোনো লোপ হয় না। কেমন? যেমন দেখো, উদাহরণ বলছে দুঃ যুক্ত শাসন, দুঃশাসন। এক্ষেত্রে কিন্তু যুক্তের যে আগের পদ সেখানে বিসর্গ রয়েছে, আর যুক্তের পরের পদে তালবেশ স রয়েছে। যেহেতু ফর্মুলায় আছে যে বিসর্গের পর তালবেশ স, মূর্ধন্য স আর দন্তের স যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু বিসর্গের কোনো লোপ হয় না। তার মানে কি, বিসর্গের পর যেহেতু তালবেশ স আছে, সেক্ষেত্রে কিন্তু দুঃশাসনের বিসর্গ কিন্তু লোপ হয়নি। দুঃ যুক্ত শাসন, দুঃশাসন, বিসর্গ দিয়েই কিন্তু দুঃশাসন বানানটা হয়েছে। এই একই ফর্মুলা ব্যবহার করে হচ্ছে দেখো মনো সংযম, মনো যুক্ত সংযম, মনো সংযম। আবার দেখো হচ্ছে দুঃ যুক্ত শীল, দুঃশীল। এই হচ্ছে প্রথম ফর্মুলা। তাহলে ফর্মুলা আশা করি মনে থাকবে। বিসর্গের পর যদি তালবেশ স, মূর্ধন্য স আর যদি দন্তের স থাকে, সেক্ষেত্রে বিসর্গের কিন্তু কোনো লোপ হয় না। দুঃশাসন যদি তালবেশ স আছে, দুঃশাসনে তালবেশ স আছে, মনোসংযমে দন্তের স আছে, দুঃশীলে তালবেশ স আছে। যদি ধরো মূর্ধন্য স দিয়ে কিছু থাকে আর প্রথমে যদি যুক্তের আগের পদে যদি বিসর্গ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিসর্গের লোপ হবে না। আচ্ছা, চলে আসছি দেখো দ্বিতীয় ফর্মুলায়। কি বলছে? প্রথম পদের শেষে অকারের পর যদি বিসর্গ থাকে, প্রথম পদে যে অকার, অকারের পর যদি বিসর্গ থাকে এবং পরপদের প্রথম বর্ণ অকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকে। অকার ভিন্ন অন্য স্বরবর্ণ মানে কি? এ, ও, হর্ষৌ, আ, হর্ষই, দীর্ঘই, এগুলো হচ্ছে অকার ছাড়া অন্যান্য যে সমস্ত স্বরবর্ণ, সেইগুলো যদি থাকে তখন বিসর্গের কিন্তু লোপ হয়ে যায়। লোপের পর কিন্তু আর কোনো সন্ধি হবে না। কেমন? দেখো, অত যুক্ত এব, অত যুক্ত এব হবে অতএব। অতর পর দেখো ত আছে, বলেছে প্রথম পদের শেষে অকারের পর যদি বিসর্গ থাকে। অকারের বলতে অকারের পর তো অতএবই আছে, অত অ, অত অত অ, তারপর তো কি আছে আমাদের? বিসর্গ আছে, যুক্ত হয়েছে এবং পরপদের প্রথম বর্ণ কোনটা? এ। এটা কি? যদি অকার ছাড়া অন্য স্বরবর্ণ, স্বরবর্ণ এ, তার ফলে কি হয়েছে? অত যুক্ত এব হয়ে গেছে অতএব। এবার বলছে যখন বিসর্গের লোপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লোপের পর আর কোনো সন্ধি হবে না। অতএব অতএবের কিন্তু আর কোনো সন্ধি হবে না, একটাই সন্ধি, যেটা অত যুক্ত এব, অতএব। দেখো দ্বিতীয় ক্ষেত্রেও তাই, বক্ষ যুক্ত উপরি, বক্ষ যুক্ত উপরি। এটা কিন্তু যে মূল শব্দ, সেই মূল শব্দটা হবে বক্ষ উপরি, বক্ষ উপরি। আমরা এই যে শব্দটা করছি, এরপর কিন্তু আর কোনো সন্ধি হবে না। আর কেন সন্ধি কেন হবে না? দেখো, একটা ছোট্ট হাইফেন আছে, কথাটা হচ্ছে বক্ষ উপরি, বক্ষ উপরি। এইটা হলো তোমার শব্দটা, মূল শব্দটা। তার যখন আমরা সন্ধি করছি, তখন আমরা বিসর্গ দিয়ে করছি বক্ষ উপরি। এবার দেখো, স্বরবর্ণ অকারের পরে বিসর্গ আছে তো, স্বরবর্ণ অকারের পর ক্ষয় মূর্ধন্য স, অ, ক্ষয় মূর্ধন্য স বলা হচ্ছে, সেক্ষেত্রে অ আসছে স্বরবর্ণ, তারপর কি আসছে? বিসর্গ। এবার দেখো, যুক্তের পরের যে পদরা রয়েছে, তার প্রথম বর্ণ কি? একটা স্বরবর্ণ, কি? হর্ষ। সেক্ষেত্রে হয়ে গেছে কিন্তু বিসর্গের লোপ, যার ফলে শব্দটা হয়েছে বক্ষ উপরি, বক্ষ উপরি। তারপরে দেখো, শিরো যুক্ত উপরি, শিরো উপরি, একই ফর্মুলা ব্যবহার করে। মনো যুক্ত আশা, মনো আশা, মনো যুক্ত আশা, মনো আশা।
কে দেখো মনো আশা যেটা বলছি আমরা, মন একটা শব্দ তো আলাদা, আর আশাটা একটা শব্দ, এরপর কিন্তু আর কোনো সন্ধি হবে না। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। বিসর্গের পর ট বা ঠ যদি থাকে, বিসর্গের পর ট বা ঠ যদি থাকে তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য হয়। বিসর্গের পর যদি ট বা ঠ যদি থাকে তাহলে বিসর্গর স্থানে কি হবে? মূর্ধন্য হবে। ট স্থানে মূর্ধন্য শয়ে টয়ে হবে, আর ঠ স্থানে মূর্ধন্য শয়ে ঠয়ে হবে। যেমন দেখো উদাহরণ কি বলছে, নি যুক্ত ঠুর, নিষ্ঠুর। এক্ষেত্রে দেখো মূর্ধন্য শয়ের আগম হয়েছে, তাই তো? বিসর্গের পর কিন্তু ঠ আছে। বিসর্গ কোথায় আছে? যুক্তের আগের পদের বিসর্গ রয়েছে। যুক্তের পরের পদে কি আছে? প্রথম বর্ণ ঠ। ফর্মুলায় বলছে ট বা ঠ থাকলে বিসর্গ স্থানে কিন্তু মূর্ধন্য হয়ে যাবে। অর্থাৎ দেখো আগের যে পদের বিসর্গ রয়েছে, বিসর্গ স্থানে কিন্তু ওখানে মূর্ধন্য হয়ে গেছে। আর যেহেতু ঠ রয়েছে, ঠ স্থানে কি বলেছে? ওটা যুক্ত ব্যঞ্জন হয়ে যাবে, মূর্ধন্য শয়ে ঠয়ে হয়ে যাবে। যেহেতু ঠ আছে সেই কারণে বিসর্গ স্থানে কিন্তু মূর্ধন্য স চলে আসবে, তাই হচ্ছে মূর্ধন্য শয়ে ঠয়ে, নিষ্ঠুর। এবার দেখো চতুষ্টয়। চতুষ্টয় কিভাবে হচ্ছে? চতু যুক্ত টয়। এক্ষেত্রে কিন্তু ট আছে, মূর্ধন্য শয়ে টয়, চতুষ্টয়। চতু যুক্ত টয়, চতুষ্টয়। একই ফর্মুলা ব্যবহার করে চলে আসছি 4 নম্বর ফর্মুলায়। পরপদের প্রথম বর্ণ র হলে, পরপদের প্রথম বর্ণ, পরপদ মানে প্রথমেই তোমাদের মাথায় চলে আসবে যে যুক্তের পরে যে পদরা থাকে ওটাকেই পরপদ বলা হচ্ছে। আর পূর্বপদ কোনটা? যুক্তের আগের যে পদরা ওটাকেই পূর্বপদ বলা হয়। পরপদের প্রথম বর্ণ যদি র হয় তাহলে পূর্বপদের শেষস্থ রজাত বিসর্গের লোপ হয়। দেখো কেমন হচ্ছে। র আছে, চক্ষু প্লাস রোগ। পরপদ কোনটা? যুক্তর পরের যে পদরা ওটা হচ্ছে পরপদ, ওখানে কি আছে? র আছে। পূর্বপদের শেষস্থ রজাত বিসর্গের লোপ হচ্ছে। শেষস্থ রজাত বিসর্গ কোনটা? রজাত বিসর্গ যেহেতু র আছে ওই জন্য কিন্তু আমরা জানি আগে যে র যদি থেকে থাকে পরের পদে, সেক্ষেত্রে কিন্তু বিসর্গটা হয়ে যাবে রজাত বিসর্গ। রজাত বিসর্গ যেহেতু চক্ষুর পর, যেহেতু পদরাতে তোমার র আছে পরের পদে, সেক্ষেত্রে কিন্তু চক্ষুতে বিসর্গ আছে। তো রজাত বিসর্গের লোপ হচ্ছে এবং পূর্বস্থ যে স্বরবর্ণ সেটা কিন্তু দীর্ঘ হচ্ছে। পূর্বস্থ স্বরবর্ণ কোনটা? পূর্বস্থ স্বরবর্ণ হচ্ছে চক্ষুর উ। চক্ষুর উ ওটা হচ্ছে পূর্বস্থ স্বরবর্ণ। পূর্বস্থ স্বরবর্ণ হচ্ছে উ, হর্ষের সাথে কিন্তু তোমার বিসর্গ যুক্ত আছে, ঠিক আছে? সেটা হলো আগের পদে। সেক্ষেত্রে কি হয়েছে দেখো, সেই আর পরের পদে যেহেতু র আছে ওই জন্য রজাত বিসর্গ এখানে বলা হচ্ছে। রজাত বিসর্গ তখন কি হচ্ছে? উঠে যাচ্ছে, ওটা মানে রজাত বিসর্গটা থাকছে না, যার ফলে হর্ষটা দীর্ঘ স্বরবর্ণে পরিণত হচ্ছে। চক্ষু রোগ হয়ে যাচ্ছে, চক্ষু যুক্ত রোগ হচ্ছে চক্ষু রোগ। এখানে আর বিসর্গ থাকছে না, চক্ষু উ বলে আমরা কিন্তু দীর্ঘ হর্ষটা দীর্ঘ স্বরবর্ণ হয়ে যাচ্ছে। দেখো সেই একই নি যুক্ত রব, নি যুক্ত রব হচ্ছে নীরব। এখানে দেখো তোমার বিসর্গ রজাত বিসর্গটা কিন্তু নেই। কেন নেই? শেষস্থ রজাত বিসর্গের লোপ হচ্ছে পূর্বপদের শেষস্থ। পূর্বপদের শেষস্থ মানে কি? শেষে যে বিসর্গটা শেষেই তো আছে পূর্বপদে। পূর্বপদে প্রথম বর্ণ কোনটা? দন্তের ন। আর বিসর্গটাকে কি? বিসর্গ তো শেষে আছে, পূর্বস্থ আমরা বিসর্গই বলবো, ওটা বর্ণ বলছি না। শেষস্থ যে রজাত বিসর্গ ওটা লোপ হচ্ছে। আর পূর্বস্থ স্বরবর্ণ কোনটা? নিয়ের দন্তের নয় হর্ষই, হর্ষই ওটা হচ্ছে স্বরবর্ণ, ওটা কিন্তু দীর্ঘ হয়ে যাচ্ছে, নীরব। বোঝা গেছে? আশা করছি বুঝতে পারছো। নীরজ, নীরজ মানে কি? নীরজ দন্তের নয় দীর্ঘই র বর্গের জ, নীরজ। কী করে সন্ধিটা হচ্ছে? দন্তের নয় হর্ষই বিসর্গ প্লাস র বর্গের জ, নি যুক্ত রজ, নীরজ, ঠিক আছে? তারপরে একই ফর্মুলায় দেখো নি যুক্ত রস, নীরস,
নীরস বানান কিন্তু বলবে না তোমরা ম্যাম দন্তন্বয় দীর্ঘই কেন হলো না। নীরস বানান কিন্তু সবসময় দন্তন্বয় হর্ষই হয়, আর নীরজ বানান কিন্তু দন্তন্বয় দীর্ঘই হয়। দুটোর মানে, নীরজের মানে কিন্তু আলাদা, ঠিক আছে, কিন্তু বানান কিন্তু দীর্ঘই হবে। আর নীরস কিন্তু সব সময় দন্তন্বয় হর্ষই হয়ে থাকে। রসহীনকে বলা হয় নীরস। আচ্ছা, জ্যোতি যুক্ত রূপা, জ্যোতি রূপা ফর্মুলা ব্যবহার করে জ্যোতি রূপা, ওই একই ফর্মুলায় বিসর্গ রয়েছে। পূর্বস্থ স্বরবর্ণ কিন্তু তোমার দীর্ঘ হয়ে গেছে, আর রজাত বিসর্গের লোপ হয়ে গেছে জ্যোতি রূপা। ই ধ্বনিটার কিন্তু দীর্ঘ হয়ে গেছে জ্যোতি। চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো 5 নম্বর, অকারের পর যদি বিসর্গ এবং পরে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গ বা অন্ত্যেষ্ঠ জ, র, ল, ব, হ। দেখো আমরা অন্তস্থ জ, র, ল এগুলোকে অন্তস্থ বর্ণ বলে থাকি, তাই তো। তো এই অন্তস্থ জ, র, ল, ব, হ থাকলে অকার এবং ওকার মিলে কিন্তু ওকার হয়ে যাবে। ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। আচ্ছা, যেমন দেখো উদাহরণ দেখো, পুরো যুক্ত ধা, পুরোধা। কি হয়েছে এখানে? পুরো যুক্ত ধা, পুরোধা। পয়হর্ষ র বিসর্গ, পয়হর্ষ র বিসর্গ প্লাস ধয়া একা, পুরোধা। এক্ষেত্রে দেখো অকারের পর বিসর্গ আছে তো, পুরো র অ ওখানে আছে বিসর্গ, এবং পরের বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গ বলেছে। তৃতীয় বর্ণ কোনটা? ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ। ত বর্গের চতুর্থ কিন্তু বর্ণ হচ্ছে ধ, ঠিক আছে। মাথায় সবসময় বর্গগুলো মনে রাখবে, আমাদের যে 5টা বর্গ মনে রাখবে। সন্ধিতে বর্গের কিন্তু কাজ আছে, তাছাড়াও বর্গ তোমাদের মনে রাখা দরকার। 5টা বর্গের 5টা বর্ণ, কোন বর্গের কোন বর্ণ আর কত নম্বর স্থানে থাকছে সেই রকম প্রশ্ন কিন্তু এসে থাকে। যদি বলা হয় যে ব এই বর্ণটা কত স্থানে রয়েছে, কত নম্বর স্থানে রয়েছে, বলতে হবে তৃতীয় স্থানে রয়েছে। এই রকম কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে, আমি বারবার বলে দিচ্ছি। সন্ধির ক্ষেত্রে ধরো প বর্গের কত নম্বর স্থানে রয়েছে এরকম নাও আসতে পারে। প বর্গের কত স্থানে রয়েছে, ফ বর্ণটি প বর্গের কত নম্বর স্থানে রয়েছে, এই রকম প্রশ্নও এসে থাকে। ওখানে কিন্তু বর্গ মেনশান করে দিচ্ছে, অনেক সময় কিন্তু বর্গ মেনশান করে না। এবার দেখো আমি যেটা বলছিলাম, অকারের পর বিসর্গ আছে তো, পুরোর অ ওখানে বিসর্গ, পরের বর্গে দেখো ধ, ত, থ, দ। ত বর্গের কিন্তু তৃতীয় ত, থ, দ, ধ চতুর্থ বর্ণ রয়েছে। এখানে বলা আছে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গ অথবা অন্তস্থ জ, র, ল, ব, হ যদি থাকে, সেক্ষেত্রে অকার এবং ওকার মিলে, অকার কোনটা? পুরোর অ, আর ধায়ের ধয়ের ওকার, পুরোধা হয়ে গেছে, পুরোধা ওকারে হবে। যদি চতুর্থ বর্ণ রয়েছে তো সেটা কি হয়েছে? অকার এবং ওকার মিলে ওকার হয়ে গেছে। ওকার পূর্ববর্ণে যুক্ত হয়ে যাচ্ছে পুরো যুক্ত ধা, পুরোধা। ওটা কিন্তু তোমার ও হয়ে যাচ্ছে, পুরোধা। পুরো পয়হর্ষ রয়কা ধয়াকা ওকার হয়ে যাচ্ছে। ছন্দবদ্ধ, দেখো ছন্দ ও ওটার সাথে যুক্ত হচ্ছে তোমার বিসর্গ। এবার এইখানে আসছে বদ্ধ, বদ্ধের অ দুটো মিলে হয়ে যাচ্ছে ছন্দবদ্ধ, ওকার হয়ে যাচ্ছে। কোথায় হচ্ছে ওকার? আর বিসর্গ উঠে যাচ্ছে। ছন্দর ও, বদ্ধর ব, অ, বদ্ধ ওটার অ, ও আর অ মিলে হয়ে যাচ্ছে ওকার, ছন্দবদ্ধ। পুরো যুক্ত হিত, পুরোহিত, ঠিক আছে, পুরো যুক্ত হিত, পুরোহিত ওকা হয়ে যাচ্ছে, পুরোহিত ওকার চলে আসছে। অন্ত্যেষ্ঠ জ, র, ল, ব, হ
যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একমাত্র অকার এবং ওকার মিলে ওকার হচ্ছে। কিন্তু মাথায় রাখো, যখন বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকছে সেক্ষেত্রে কিন্তু তোমার বিসর্গটা উঠে যাচ্ছে, কিন্তু এখানে অকার বা ওকার মিলে যাচ্ছে তার কোনো ব্যাপার নেই, কারণ ধায়ে কিন্তু তোমার ধায়ের আ আছে, ঠিক আছে। ধা কিন্তু ব্যঞ্জন বর্ণ, প্রথমেই কিন্তু আমাদের কোনো স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে না। এর ক্ষেত্রে কিন্তু সব সময় মনে রাখতে হবে বিসর্গ উঠে গিয়ে কিন্তু ওকা চলে আসবে। একমাত্র হবে যদি অন্তস্থ জ র ল ব হ থাকে, সেক্ষেত্রে তোমার অ আর ও মিশে গিয়ে হয়ে যাবে ওকার, মনে থাকবে। একইভাবে হচ্ছে দেখো আমাদের পুরোহিত, পুরো যুক্ত হিত পুরোহিত, তেজ যুক্ত দীপ্ত তেজ দীপ্ত, ওকার হয়ে গেছে। এবার কোনটা হয়েছে তোমরা নিজেরা বুঝে নাও। প্রথমটা হয়েছে অকারের পর বিসর্গ তো রয়েইছে, তার সাথে বর্গের কোন বর্ণ রয়েছে, দটা কি, ত থ দ, তৃতীয় বর্ণ রয়েছে, ত বর্গের তৃতীয় বর্ণ রয়েছে, তাই তো, সেক্ষেত্রে হয়ে গেছে ওকা, তেজোদীপ্ত। স্বরযুক্ত বর্গের জ হয়ে গেছে সরোজ। ব্যাস, এই গেল 5 নম্বর ফর্মুলা। তোমরা ফর্মুলাগুলো ভালো করে পড়ে নিও, খাতায় নোট করে নিও। 6 নম্বর দেখো, যদি অয় বিসর্গ দেওয়া যশ, শ্রেয়, পুরো, তীর, নম প্রভৃতি সন্ধির পূর্বপদে থাকলে, প্রভৃতি সন্ধি যদি পূর্বপদে থাকে তাহলে বিসর্গ স্থানে কিন্তু দন্তেশ্ব হবে। কেমন দেখো, অয় পূর্বপদে আছে প্লাস কান্ত, পূর্বপদে অয় আছে, পরপদে কান্ত আছে। বলছে যদি পূর্বপদে থাকে তাহলে বিসর্গ যে অয় তার জায়গায় দন্তেশ্বরের আগমন ঘটবে। অয় যুক্ত কান্ত হয়ে গেছে অয়স্কান্ত, নম যুক্ত কার হয়ে যাচ্ছে নমস্কার। তোমরা যখন নমস্কার থাকে সন্ধি যখন করতে দেওয়া হয় তখন তোমাদের বলা হয় যে নমস্কারের সন্ধি করো। অনেক সময় তোমাদের অপশানে কিন্তু নম যুক্ত কার, আবার দন্তের ন ম যুক্ত কয়াকার এরকম থাকে। অনেকে ভুল করো, নম দন্তের ন ম নম যুক্ত কয়াকার কার করে দাও, কিন্তু ওটা হবে না, ওটা হবে না, কারণ এটা বিসর্গ সন্ধির একটা নিয়ম ফলো করছে। দন্তের ন ম বিসর্গ নম যুক্ত কার নমস্কার, ওই দন্তেশ্বরটা কিন্তু আগম হয়েছে। শ্রেয় যুক্ত কর শ্রেয়স্কর, যশ যুক্ত কর যশস্কর, তীর যুক্ত কার তিরস্কার, মনো যুক্ত কাম মনস্কাম। এই একই ফর্মুলা ব্যবহার করে উদাহরণগুলো হলো। এবার আমি তোমাদের একটা দেখো, এটাও একটা ফর্মুলার মধ্যেই পড়ছে। কয়েকটা ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে, কয়েকটা ক্ষেত্রে বিসর্গ সন্ধি কিন্তু মানে বিসর্গ যেটা বিসর্গ কিন্তু অক্ষুণ্ণ থাকছে। হ্যাঁ, বিসর্গ অক্ষুণ্ণ থাকছে। কোথায় কোথায় বিসর্গ অক্ষুণ্ণ থাকছে দেখো, মনোযুক্ত ক্ষুণ্ণ, মনোক্ষুণ্ণ, এখানে কিন্তু বিসর্গ উঠে যাবেই না। আমাদের যখন মূল শব্দটা লিখব সেখানেও কিন্তু আমাদের বিসর্গ থেকে যাচ্ছে অনেক ক্ষেত্রে, তাই এইগুলো কিন্তু আমাদের মুখস্থ করে মনে রাখতে হবে। মনোযুক্ত ক্ষুণ্ণ মনোক্ষুণ্ণ, জ্যোতিযুক্ত পুঞ্জ জ্যোতিপুঞ্জ। আমরা বলবো না জ্যোতিপুঞ্জ, কারণ ওখানে স্বরবর্ণের কিন্তু আমরা দীর্ঘ করব না স্বরবর্ণকে। জ্যোতিপুঞ্জে কিন্তু আমরা জ্যোতিপুঞ্জ বলবো, জ্যোতিপুঞ্জ বলবো না, স্বরবর্ণের লোপ করব না। বুঝতে পেরেছ? কারণ জ্যোতি একটাই জ্যোতি, তার পুঞ্জ সমগ্রতাকে বোঝাচ্ছে এখানে। জ্যোতিপুঞ্জ ওরকম হয় না। শত যুক্ত প্রবৃত্ত, শত যুক্ত প্রবৃত্ত, শত প্রবৃত্ত, ঠিক আছে। শির যুক্ত পীড়া, শিরোপীড়া। স্রোত যুক্ত পথ, স্রোতপথ, ঠিক আছে। মনোযুক্ত ক্ষোভ, মনোক্ষোভ। আমরা কিন্তু মনোক্ষোভ বলবো না। তোমরা বলতেই পারো যে ম্যাম এখানে তো আপনি জ্যোতিরূপাতে জ্যোতিরূপা কেন বললেন। দেখো, জ্যোতিরূপা কিন্তু এখানে একটা তোমাদের জ্যোতিপুঞ্জ জাতীয় কিছুকে বোঝাচ্ছে না। জ্যোতিরূপা কোনো রূপকে বোঝাচ্ছে, জ্যোতিরূপা।
সেক্ষেত্রে কিন্তু হর্ষইটা আমাদের দীর্ঘ হচ্ছে। জ্যোতি রূপা আমরা এরকম কিন্তু কাউকে বলি না, মানে হয় না, শব্দটা সেটা নয়, কিন্তু জ্যোতিপুঞ্জ এটা কিন্তু হবে এইটাই। মনো আশা বলবে মনের আশা, মনো আশা কেন ম্যাম ওখানে বিসর্গটা তো উঠে গেছে, এখানে কেন উঠলো না, মনের যে ক্ষোভ, না সেক্ষেত্রে হবে না, শব্দটাই হচ্ছে মনোক্ষোভ, ঠিক আছে, মনোক্ষোভ বিসর্গ থাকবে। অন্তপুর, অন্তযুক্ত পুর, অন্তপুর, অন্তপুর বলে কিছু হয় না, অন্তপুর বলে শব্দই নেই, অন্ত বিসর্গ থাকবে, সেক্ষেত্রে কিন্তু অন্তপুর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিসর্গ সন্ধির যাবতীয় নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো তোমরা ভালো করে পড়ে নিও, ভালো করে মনে রেখে মনে রাখবে, যেখান থেকে সন্ধি আসুক না কেন আশা করছি তোমরা পারবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকন দিয়ে রাখো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই।